সে সময়ের প্রেক্ষাপট এক ছিল, 2026-এ যে নির্বাচনটি হতে যাচ্ছে সেটির প্রেক্ষাপট আলাদা। এবং আমরা দেখেছি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সকলেই নির্বাচন নিয়ে যথেষ্ট কনফিডেন্ট, যেমন আমাদের নির্বাচন কমিশনার বললেন যে আমরা তো কনফিডেন্ট আছি। উনি আসলে কোন দিক থেকে কনফিডেন্ট আছেন আমি একটু আপনার কাছে জানতে চাইবো, কারণ ঠিক নির্বাচন আর যত ঘনিয়ে আসবে তত ভয় কেটে যাবে, মানে মানুষের মধ্যে থেকে মৃত্যু ভয় কেটে যাবে। আমি মৃত্যু ভয়ে আছি, আতঙ্কের মধ্যে আছি, কিন্তু আমার মৃত্যু ভয় কেটে যাবে, এটা কোন জাদুর বলে একটু যদি বলতেন আমাকে মওদুদ আলমগীর পাভেল। জি, ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় যে এই প্রশ্নটি প্রধান নির্বাচন কমিশনারকে করলে ভালো হতো, কারণ ওনার মনস্তত্ত্ব তো আমার জন্য বোঝা মুশকিল। আমরা যদি আমাদের বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের দিকে যদি তাকাই, যে নির্বাচনের সহিংসতা যে কম বেশি আগে কখনো হয়নি এমন নয়, হয়েছে, কিন্তু সেটা একটা নির্বাচনী এলাকাতে গোষ্ঠী বিরোধ নিয়ে হতো আর কি, যে এক সমর্থক দলের সাথে আর এক সমর্থক দলের যে তাদের ভেতরে সংঘাত বলি বা ছোটোখাটো কাণ্ড যেগুলো সাধারণত অপ্রীতিকর ব্যাপারগুলো ঘটে, সেটা ঘটেছে। কিন্তু প্রার্থীকে লক্ষ্য করে আক্রমণ করা, তাকে হত্যা করা, এই বিষয়টা কিন্তু মানে ঠিক বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের সাথে খুব একটা বেশি যায় না। আমরা চট্টগ্রাম দেখেছি এর আগে, এবং লিস্ট করে লিস্ট করে এবং বলা হচ্ছে এরকম। এই চট্টগ্রামে দিয়ে শুরু বলতে গেলে, সেখানে এক প্রার্থী প্রথম গুলিবিদ্ধ হয়েছেন, তারপর ওসমান হাদি হয়েছেন, এবং সরকারিভাবেই জানিয়ে দিয়েছেন প্রায় 4 জনের নাম, যে তাদের নামে গানম্যান তারা প্রোভাইড করছেন। তো এখন ব্যাপারটা একটু বিপরীতধর্মী হয় আর কি, যে সরকার একদিকে নিরাপত্তার আশঙ্কা বোধ করছে বলে যে গানম্যান দিয়েছেন, আবার সেক্ষেত্রে নির্বাচন কমিশনার আবার বললেন যে না, কোনো সমস্যা নেই, ভয় কেটে যাবে। আমরা তার মতন আশ্বস্ত হতে পারলে ভালো হতো। আমরাও আশাবাদী যদি হতে চাই, তাহলে নির্বাচন কমিশনারের মতন এরকম মুখে না বললে অন্তত মনে মনে তো আমরা। তারপর তিনি আবার এটা বলছেন যে নির্বাচনের আগে এরকম 2-4টা খুন খারাপি তো হয়, যেমন আহসানুল্লাহ মাস্টারও খুন হয়েছিলেন, কিংবা জনাব কিবরিয়া খুন হয়েছিলেন। কোনো খুনি তো আসলে বা কোনো মৃত্যুই তো কাম্য নয়। হ্যাঁ, ওসমান হাদির মতো মানে কোনো মৃত্যু তো কাম্য নয়। নিশ্চয়ই। আসলে মানে মৃত্যুর ঘটনা ইতিপূর্বে ঘটেছে, সেটাকে একটা উদাহরণ হিসাবে দায়ী করার চেষ্টাটাও তো খুব শুভ নয়। আহসানুল্লাহ মাস্টার সাহেবের হত্যাকাণ্ড কিংবা ডক্টর কিবরিয়ার হত্যাকাণ্ডের ঘটনাও যেটা ঘটেছে, এগুলো আমাদের রাজনীতির জন্য কোনো ভালো খবর তখনও ছিল না, এখনও নয়। আর বিশেষ করে সংখ্যাটা এই কারণেই যে আমরা লক্ষ্য করছি যে আগের নির্বাচনগুলোতে আর যাই থাকুক, নির্বাচনকে অনিশ্চিত করা, বানচাল করার কোনো চেষ্টা কিন্তু থাকতো না। সেটা ছিল কি, প্রতিপক্ষকে ঘায়েল করার একটা লক্ষ্য নিয়ে কাজটা করা হয়েছে, যে কথাটা আমি এই প্রথম এই শুরুতে বলেছিলাম। তো এখনো মনে হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে যে লক্ষ্যবস্তু যখন নির্বাচনের প্রার্থীরা হন, তখন কিন্তু এটা একটা অন্যরকম। আগে আমরা সাধারণত ভোটারদের সিকিউরিটি নিয়ে চিন্তা করতাম, যে ভোট দিতে যাব, কি হবে রাস্তায়, ককটেল ফুটবে। এখন প্রার্থীদেরকে চিন্তা করতে হবে। এখানে প্রার্থীদেরকে লক্ষ্য করার মধ্যে দিয়ে যে বার্তাটা মোটামুটি দেওয়ার চেষ্টা করা হয়েছে, যারা নির্বাচনকে বানচাল করতে চায়, যারা নির্বাচনটা যারা চায় না, তাদের জন্য তো এটাই অস্ত্র হবে, তাই না? তারা তো এটাই চাইবে যে প্রার্থীরা নির্বাচন দেখে ভীত হোক, নির্বাচনে অংশগ্রহণ না করুক। নির্বাচনে যদি প্রার্থী না থাকে, তাহলে ভোটাররা ভোট দেবে কাকে? সুতরাং প্রার্থী শূন্য করাটা বা নির্বাচনকে অনিশ্চিত করার জন্য যে চেষ্টাটা যাদের আছে, যারা মনে করছে যে আগামী বাংলাদেশ যদি একটা গণতন্ত্রের পথে যায়, তাহলে আমরা খুব সঙ্গতভাবে দুটো গ্রুপকে এই জায়গায় লক্ষ্য করে চিন্তা করে দেখতে পারি, যে যারা অতি দক্ষিণপন্থী হিসাবে, এক্সট্রিম রাইটিস্ট হিসাবে, যারা বরাবরই কোনো একটা সুযোগ পেলেই যে কথাটি বলার চেষ্টা করে। অনেকে বলেছেন যে ওসমান হাদির মৃত্যুর বিচার না হলে এই নির্বাচনটি হবে না। তো আমার তো মনে হয় যে যারা ওসমান হাদির অপূর্ণ যে ইচ্ছেটা পূরণের চেষ্টা যদি করেন, তাহলে তো নির্বাচনের কথাটাই জোর দিয়ে বলা উচিত। কারণ ওসমান হাদি তো নির্বাচনের কথা বলেছেন, শুধু না, উনি নির্বাচনের প্রচার কাজ চালাতে গিয়ে উনি মৃত্যুবরণ করেছেন, তাই না? তার হত্যাকাণ্ডটা হয়েছে তিনি যখন নির্বাচনী প্রচারে ছিলেন। তিনি নির্বাচনের সপক্ষের একটা মানুষ। তো যিনি নির্বাচনের সপক্ষের মানুষ, তিনি সুতরাং উনি বুঝতে হবে উনি গণতন্ত্রকে চাইছেন, তাই তো? গণতন্ত্রকে চাওয়ার লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে ছিলেন। তো তার অপূর্ণ ইচ্ছে বা তার অপূর্ণ কাজকে যদি সম্পন্ন করতে হয়, তাহলে নির্বাচনটাকেই তো নির্বিঘ্ন করবার চেষ্টা করা উচিত। তো সেখানে আমরা যখন হত্যাকাণ্ডের সাথে সাথে অন্যান্য তাণ্ডব কাণ্ড হতে দেখি, যে মবক্রেসি যেগুলো দেখছি, এবং সঙ্গত কারণে আমরা জানি যে গণতন্ত্রের উত্তরণ হলে যারা স্বৈরাচারের যে অবশিষ্টাংশ যারা রয়েছেন বা যারা দেশের বাইরে রয়েছেন, তাদের জন্য কিন্তু একটা অনিশ্চিত রাজনৈতিক ভবিষ্যৎ দাঁড়িয়ে যায়। তো তাদের জন্য এমন একটা জায়গা দরকার যেখানে বাংলাদেশ অনিশ্চিত থাকুক, বাংলাদেশ অস্থিরতা বিরাজ করুক, বাংলাদেশ আনস্টেবল হোক, বাইরের দেশের লোকজন এখানে খেলাধুলা করার সুযোগ পাক,
এই ব্যাপারগুলো করে এই অনিশ্চয়তার মধ্যে দিয়ে তারা হয়তো তাদের পুনর্বাসন পুনর্প্রত্যাবর্তন এগুলোর কথা ভাবতে পারে। তবে আমার মনে হয় যে একটা রাজনৈতিক বাতাবরণের খুবই শুভ সংবাদ যেটা হতে যাচ্ছে সেটা হচ্ছে যে এত সমস্ত ঘটনা দুর্ঘটনার আতঙ্ক ভীতি ছড়িয়েও জনাব তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তকে পাল্টানো যায়। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আলোচনা করব যে আগামী 25শে ডিসেম্বরের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো রকমের আমরা মানে পরিবর্তন দেখতে পাবো কিনা, কি ধরনের পরিবর্তন দেখতে পাবো জনাব তারেক রহমানের সেই পরিকল্পনাগুলো কি, সেটা নিশ্চয়ই জানবো। তার আগে আরেকটু আমি নিরাপত্তা নিয়ে কথা বলতে চাই। সেটা হলো যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বললেন সেটা হলো যে নির্বাচনে নিরাপত্তা নিয়ে আসলে কোনো মানে ভয় নেই, আতঙ্ক নেই, নিরাপত্তা নিশ্চিত তারা করতে পারবেন। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, এবং আমরা দেখেছি গত দুদিন আগে যে দুটি বড় গণমাধ্যম জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন, তাদের উপস্থিতিতেই অনেকটা এই মবক্রেসি চালানো হয়েছে, আপনি যেটা মবের কথা বলছিলেন। তো সেক্ষেত্রে আসলে আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে সংস্কারের যে বিষয়গুলো সেটি কি করতে পেরেছি গত 1.5 বছরে? মোটেও না, মোটেও না। আরেকটা ব্যাপার হলো যে ওই কথাগুলো যেমন আমরা খুব হালকাভাবে যখন বলে ফেলি না, যেমন কতটুকু বিপদ হলে এটাকে আমি বিপদ বলবো, কতটুকু আতঙ্ক গভীর হলে সেটাকে আমি আতঙ্ক বলবো, সেটা যদি পরিমাপের যন্ত্র যদি ওই ভদ্রলোকগুলোর কাছে থাকে তাহলে হয়তো ওনারা বলে দিতে পারেন যে আতঙ্কের মিটারটা এত দূরে উঠেছে, আরও এত দূর পর্যন্ত উঠলে এটা আমরা বিপদের, আমরা যেরকম ঘূর্ণিঝড়ের কথা বলি যে এত নম্বর সিগন্যাল, তো ওনাদের কাছে সেরকম বিপদ পরিমাপ যন্ত্র আছে কিনা সেটা আমি বলতে পারবো না। তবে ওনাদের উচিত ছিল এই কথা না বলে দৃষ্টান্তমূলকভাবে যদি কোনো সত্যিকারের অপরাধীদেরকে খুব তাড়াতাড়ি ধরে যদি বুঝিয়ে দিতে পারতেন যে এই ব্যক্তিরা এটা কাজ করছে, এদের প্র্যাকটিক্যালি এই যে মধ্যে গোষ্ঠী স্বার্থ রয়েছে, এদের রাজনৈতিক অভিসন্ধি এরকম, এই কথাটি যদি জনমনে আসতো না, তখন হয় কি, যখন আপনি শত্রু অদৃশ্য হয় তখন আপনি তো ছায়ের সঙ্গে যুদ্ধ করতে পারবেন না, কে লুকিয়ে আছে, কোন সময় আপনি ঘাতকের মুখোমুখি হবেন। এই অনিশ্চয়তাটা দূর হতো তখনই যদি আমরা বুঝতাম যে এটা কোন গোষ্ঠী এই কাজগুলো করছে। তখন মানুষ কিন্তু তার ঘাতক কিংবা তার আক্রমণকারীকে যখন চিনতে পারে তখন কিন্তু প্রতিরোধ করার বা সেখানে আমাদের সুযোগটা তৈরি হয়। কিন্তু আপনি যখন অন্ধকারে থাকেন তখন চারদিকে সব কিছুকে আপনার শত্রু মনে হবে। এই বাতাবরণটাকে কাটিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সরকারের, এবং সরকারের পক্ষ থেকে কথাগুলোকে যদি একেবারে পুরোপুরিভাবে উড়িয়ে না দিয়ে এর বাস্তবতাকে স্বীকার করে যদি দৃশ্যমান কিছু কাজ করা যেতে পারতো, যেমন 1.5 বছর সময়কে তো খুব কম সময় বলা যাবে না, তাই না? এই সময়ের মধ্যে কিছু না হলে অন্তত এই ঐক্যমতের তো বিষয় কিছু ছিল না। পুলিশের সংস্কার বা আইন প্রয়োগকারী সংস্থার সংস্কারের ব্যাপারে কি রাজনৈতিক দলের মধ্যে কোনো বিভক্তি ছিল কি? বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো সেটাই ছিল। কিন্তু আমরা সেই জায়গায় তো খুব বেশি সময় দিতে পেরেছি বলে তো মনে হয় না। সংস্কারের এই অংশটুকু অবহেলিত থাকলো কেন? কোনো না কোনো সময় সেই প্রশ্নের মুখোমুখি তো আমাদের এই সরকারকে হতে হবে। 1.5 বছর সময়কে খুব কম সময় বলবো কি আমরা? একটা সরকারের বলতে গেলে 1/3 সময়, 5 বছর মেয়াদী একটা সরকারের ক্ষেত্রে 1.5 বছর সময় প্রায় 1/3 সময়ের কাছাকাছি। এই সময়টাতে এবং তাদের কোনো প্রতিরোধ ছিল না, তাদের কাজের কোনো বিরোধিতা ছিল না। তো সুতরাং তাদের পক্ষে কাজগুলো খুব সহজে করার সুযোগ ছিল। সেজন্য আর কোনো দেরি না করে তাদের বোধহয় উচিত হবে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা যে তাদের হাতে নিয়ন্ত্রণে রয়েছে, তাদের নিয়ন্ত্রণে এটা দেখিয়ে দেয়। নিয়ন্ত্রণে আছে ঠিকই, কিন্তু পুলিশের গত জুলাই বিপ্লবের পর থেকে পুলিশের মধ্যেও এক ধরনের ট্রমা কাজ করেছে। সেই ট্রমাটা দূর করতে শুধুমাত্র কি পোশাকি পরিবর্তনে পুলিশের মানসিকতাকে পরিবর্তন করতে যথেষ্ট কিনা? নিশ্চয় না। এখানে হ্যাঁ, পুলিশের মনস্তত্ত্বের একটা বিরাট বড় আঘাত আছে। আমি একজন চিকিৎসক, আমিও বুঝি যে তাদের ভেতরে যে এখন যেটা হয়েছে যে বডি ল্যাঙ্গুয়েজে পুলিশ 17টি বছর বিরাজ করেছিল সেটা তো পুলিশের ভাষা হওয়ার কথা ছিল না। সেটির সাথে সরকার ব্যবস্থাপনায় পুলিশের এই যুদ্ধংদেহী ব্যাপারটা তাদের কাছে মনে হয়েছিল যে এটিই পুলিশের আচরণ হবার কথা। সেই জায়গাতে তাদের একটা ভ্রান্তির মধ্যে তারা ছিল। হঠাৎ করে যখন পুরো দৃশ্যপালটা প্রায় 180 ডিগ্রি পাল্টে গেছে, যখন দেখা যাচ্ছে যে জনগণের উপরে তারা মারমুখী হতে পারত সেই জনগণের কাছে তাদের নিরাপত্তা চাইতে হচ্ছে, এই দৃশ্যপটের সাথে তো আমাদের পুলিশ বাহিনীর পরিচিত ছিল না। সেজন্য তাদের এখন যেটা হচ্ছে, আগে যেরকম বেআইনিকেও কাজকেও তারা আইনশুদ্ধ বলে চালিয়ে দিতে পারতো, এখন আইনকে প্রয়োগ করার ক্ষেত্রে তাদের ভিতরে দ্বিধা দ্বন্দ্ব, কোনো একটা স্পর্শকাতরতা এগুলো কাজ করে। তো এই জায়গা নিয়ে কাজ করা উচিত ছিল। আমি বলবো না যে একদম মানসিক বিশেষজ্ঞ দিয়ে কথা বলা, সেটা না। মোটিভেটর সব জায়গাতে আছে, পৃথিবীতে সব জায়গাতে মোটিভেশন এখন কিন্তু একটা শিল্প, এবং এই মোটিভেশনটা সকল মানুষ যখন, হ্যাঁ, যিনি হতাশাগ্রস্ত হন, যিনি বিষাদগ্রস্ত হন, বা যিনি সক্ষমতা থাকা সত্ত্বেও সফলতার কাছে যেতে পারছেন না, তাদেরকে মোটিভেট করবার ব্যাপার থাকে তো একটা।
সে মোটিভেশনাল কাজ অনেক কিছুতে হতে পারতো। সরকার, পুলিশ আর জনগণকে একখানে করে অনেকগুলো কর্মসূচি দিতে পারতেন, অনেকগুলো কাজ করাতে পারতেন, যে কাজে মানুষ যদি বুঝতে চায় পুলিশের সাথে তারা আছে। ফলে দূরত্বটাই তো সমস্যা। এই মানসিক দূরত্বটা যদি আমরা কাটিয়ে দিতে পারতাম, যে তারা জনগণ এবং পুলিশ বা নিরাপত্তা কর্মীরা তারা একসঙ্গে কাজ করছেন, একটা ভালো কাজের সাথে তারা সংশ্লিষ্ট হয়েছেন, তাহলে আমার মনে হয় যে এই অস্বস্তি, এই যে জড়তা, এই যে ট্রমার যে আঘাতটা, এটা কিন্তু উপশম হতে পারতো। এখন আমরা কি করেছি, আঘাতটা আঘাতের জায়গায় রয়েছে, আমরা উপশমের কোনো চেষ্টা করি নেই, আমরা সময়কে এটাকে হিল করতে দিয়েছি। কিন্তু সময় হয়তো অনেক কিছুই ক্ষতকে শুকিয়ে দিতে পারে, কিন্তু মনস্তত্ত্বের ক্ষতকে শোকাতে সময়ের দিকে যদি আমি পুরোপুরি অপেক্ষা করি, তাহলে সময়ের এই অপেক্ষার পালাটা অনেক দীর্ঘ হয়ে যেতে আইন পারে। শৃঙ্খলা বাহিনীর এই লোকবল কিংবা এই মনস্তত্ত্ব নিয়ে নির্বাচন পর্যন্ত যেতে যেতে আসলে নিরাপত্তাটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? একটা প্রশ্ন অবশ্যই থাকবে। তো সেই জন্য এখন যেটা মনে হচ্ছে যে আমাদের বিকল্প নিরাপত্তা ভাবনার একটা চিন্তা করতে হবে। যেমন সেই বিকল্প নিরাপত্তা ভাবনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা। তার কারণ এখানে তো পুলিশ কাকে কাকে ঠেকাবে? পুলিশের তো জনগণকে ঠেকানোর কিছু নেই, জনগণ সবসময় নিরীহ। জনগণের কাজ হচ্ছে তারা নির্বাচনের দিনে লাইন ধরে নির্বিঘ্নে একটা ভোট দিতে চায়, এইটুকুকে নির্বিঘ্ন করার দায়িত্বটা সরকারের পক্ষ থেকে। এখন সেক্ষেত্রে আমরা যেহেতু ধরে নিচ্ছি যে ট্রমাটাইজড আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আমরা সর্বোচ্চ সার্ভিসটা এই মুহূর্তে নাও পেতে পারি, তাহলে এই ঘাটতিটা পূরণ করবে কে, তাই তো? এই ঘাটতি পূরণ করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি তারা এই জায়গাতে আসেন, তাদের ভেতরে যদি এই প্রধানতম দূরত্বটা যদি এইখানে থাকে, যে একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থাকে যে আমি নির্বাচন ভণ্ডুল করতে চাই, আর বাকিরা যদি মনে করে নির্বাচন গণতন্ত্রের উত্তরণের জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ, এটা করতে হবে, তাহলে তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তারা একখানে হয়ে অন্তত বলবে, ফলাফল যাই হোক, অন্তত আমরা নির্বাচনের পথে যাওয়ার শক্তিগুলো আমরা একখানে হয়ে বানচালের শক্তিগুলোকে প্রতিহত করি। আলমগীর পাভেল, আপনি ঐক্যের কথা বলছেন, সকলেই বলছে যে ঐক্য যদি না থাকে কোনো নিরাপত্তা ব্যবস্থায় কাজে আসবে না। মানে রাজনৈতিক দলগুলো যারা বিশেষ করে জুলাই বিপ্লবের সঙ্গে ছিল, তারা যদি একসাথে থাকে, সব একাট্টা হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে নিরাপত্তাটা কোনো ইস্যু না, তারা এক জায়গাতে থাকবে, তারা নিরাপদ থাকবে। কিন্তু আমরা দেখেছি যে ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করেও কিন্তু এটাকে ক্যাশ করার চেষ্টা করা হয়েছে। এক দল আরেক দলকে কাদা ছোড়াছুড়ির যে রাজনীতি, সে বহু বছরের পুরনো, সেটাও করার চেষ্টা করা হয়েছে। তো আপনি সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য হবে, এটা আপনি আশা করছেন কিভাবে? আশা করছি না, কারণ এই জায়গাতে সদিচ্ছা তো আপনাকে রাখতেই হবে। 17টি বছর কি দেখেছি আমরা? 17 বছর দেখেছি যে যারা আজকে বিবদমান বলে দেখছি আমরা মাঠে, তারা তো সবাই একই লক্ষ্যে, তো তারা একত্রবদ্ধ ছিল, তো তারা, তাই না? তারা স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান ছিল, তারা জুলাই গণ অভ্যুত্থানে তারা একসঙ্গে যুদ্ধ করেছে, স্বৈরাচারের পতন ঘটিয়েছে। তারপর হঠাৎ কি হলো? রাতারাতি একটা জিনিসই হলো, সেটা হলো আমরা নিজেদের শক্তি কতটুকু, এটুকুকে বিচার বিবেচনা না রেখে উচ্চাকাঙ্ক্ষার জন্ম দিয়ে ফেললাম। একটা বিরতি নেই, শিওর। একটা বিরতি নেই। এই উচ্চাকাঙ্ক্ষা আসলে আমরা কিভাবে জন্ম দিলাম, কোথায় জন্ম হলো এই উচ্চাকাঙ্ক্ষার? একটা বিরতির পর এসে নিশ্চয়ই আমরা জানবো আমাদের অতিথির কাছে। আর কাবেল নিবেদিতদের সন্ধ্যায় একটা বিরতি নিয়ে ফিরছি এক্ষুনি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিতদের সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন এবং নিরাপত্তা এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম আমাদের আজকের অতিথি অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেলের সঙ্গে। যেমনটা বিরতিতে যাবার আগে একটা বিষয় নিয়ে কথা বলছিলাম আলমগীর পাভেল, সেটি হলো যে আপনি বলছিলেন যে এক ধরনের উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চাভিলাষ তৈরি করেছে আমরা। কোন জায়গাটাতে সেটা নিশ্চয়ই বলবেন। এবং সেই সাথে যদি বলি যে এবারের নির্বাচনে আসলে চ্যালেঞ্জগুলো কি? প্রথম দিন যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেন, সেদিনই কিন্তু আমরা জিজ্ঞেস করেছিলাম যে এবারে যখন নির্বাচনটা হবে, অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জগুলো কি ছিল? আপনার কাছে আজকে প্রশ্ন, নির্বাচনের চ্যালেঞ্জগুলো কি? এবং এই যে সেই উচ্চাভিলাষের কথা বলছিলাম, কোন কোন জায়গা থেকে আপনি দেখেছেন? আমি উচ্চাভিলাষের কথাই ভাবে যাই। দেখুন, ক্লাসে অনেকগুলো স্টুডেন্ট আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম থাকে। তো হঠাৎ করে দেখেন যে ক্লাসে সেকেন্ড অ্যান্ড থার্ড পজিশনের স্টুডেন্ট দুটো, তারা আর ক্লাসে নেই। তো ফোর্থ পজিশনে যে স্টুডেন্টটা ছিল, সে হঠাৎ করে দেখলো সে সেকেন্ড পজিশনে চলে এসছে। তখন তার মনে হলো, ওয়াই নট, আমি ফার্স্ট পজিশন নেবো না কেন? এতদিন কিন্তু তার যুদ্ধ ছিল চতুর্থ থেকে তৃতীয় হওয়ার। এখন হঠাৎ করে দ্বিতীয় এবং তৃতীয়ের অনুপস্থিতিতে চতুর্থ যখন প্রায় একের পরে যখন দুয়ে জায়গাটা পেয়ে গেছে, তখন তার মনে হচ্ছে যে আমি এক কেন পাবো না। এটি উচ্চাকাঙ্ক্ষার মূল কথা। আপনার সামর্থ্য, আপনার শক্তি, সেটা যদি দুইয়ের উপযুক্ত হয়, তাহলে সেটি নিয়ে সন্তুষ্ট থাকাটাই হলো আকাঙ্ক্ষা। আর যদি একের
জায়গা দখল করার চেষ্টাটা থাকে, আমার শক্তি সামর্থ্য থাকুক আর না থাকুক, সেটি হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাভিলাষ। এই উচ্চাভিলাষটাই কিন্তু সমস্যার জন্ম দিয়েছে। এই উচ্চাভিলাষী যদি আমরা না হতাম, বাস্তবতাকে যদি সেই রাজনৈতিক দলটা যদি বুঝতো, তাহলে একটা সুষম পরিবেশ থাকতো এবং এই ক্রমান্বয়ে হয়তো তাদের রাজনৈতিক প্রগতি, উন্নতি যাই হোক না কেন, সেই জায়গাতে পৌঁছে একদিন তারা সত্যি সত্যি একের সাথে যুদ্ধ করার যেটাকে সার্থক সক্ষমতা, সেটি তারা অর্জন করতে পারত। এখন যেটা হচ্ছে কি, এই শক্তিটা অর্জন করতে গিয়ে অনেক অনৈতিকতার জায়গায় যেতে হচ্ছে, ফলে ক্রমান্বয়ে সেটি দলের জন্য শুভ হচ্ছে কিনা সেই বিবেচনা তারা করবে, এটা আমার পণ্য বলাটা শোভন হবে না। তখন আপনি ধর্মকে টেনে আনছেন, আপনি বেহেস্ত দোজখকে এই জায়গায় আনছেন, আপনি মেয়েদের কর্মঘণ্টাকে কমিয়ে এনে তাদের ভাবছেন যে এটা দিয়ে তাদেরকে বোধহয় খুশি করা যাবে, কিন্তু এটা যে বুমেরাং হতে পারে সেটা ভাবছে না কেউ। আর ঠিক একই রকমভাবে আপনি যখন জান্নাতের টিকিট বিক্রি করার কথা নিয়ে যখন বাজারে যাবেন, তখন যারা সত্যিকার ধর্মপ্রাণ মুসলমান তারা বুঝবে যে এই কথা শোনাটাও গুনার কাজ। তো এই জায়গাগুলো ক্রমাগতভাবে প্রত্যাখ্যাত হয় এবং তারা যে বিষয়গুলোকে মনে করেছে যে পপুলার রাজনৈতিক এজেন্ডা বা ইস্যু হতে পারে, সেটা নিয়ে প্রথমে তারা খুব বেশি করে বলে যে পিয়ার ছাড়া মানবো না, মানবো না, মানবো না। যখন দেখলেন যে তারা পিয়ার হালে পানি পেল না, জনগণ ঠিক তার সাথে নেই, তখন তারা নতুন একটা শব্দ নিয়ে এলেন যে গণভোট আগে হতে হবে, তার আগে তারা কোনোভাবেই এটা হতে দেবেন না। এটা দেখলেন যে সেখানেও হালে পানি নেই। এখন হয় কি, যখন আপনি প্রত্যেকটা জায়গাতে জনগণের কাছে যখন আপনি মনে করেন জনগণ আপনাকে গ্রহণ করছে না, কিন্তু আপনার জায়গাটি সোনার হরিণটা চাই, আপনার এই চাই ব্যাপারটার সাথে আপনার যোগ্যতা যখন আপনাকে সাড়া দেয় না, মানে আঙুল বাঁকা করে হলেও ঘিটা আমাকে খেতে হবে, ঘি আমাদের লাগবেই, এর মধ্যে দিয়ে কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষাকে আর উচ্চাকাঙ্ক্ষার জায়গায় থাকে না, এটা তখন একটা দখলদারিত্বের শব্দে চলে যায় আর কি। ভয়টা সেখানে। আপনি যে বলছিলেন যে কোন জিনিসটাকে আপনি নির্বাচনের সবচেয়ে বেশি শঙ্কার জায়গা থেকে দেখেন, আমার মনে হয় উচ্চাকাঙ্ক্ষা হলো সবচেয়ে বড় শঙ্কা, এবং উচ্চাকাঙ্ক্ষাটা অনেক বেশি অনৈতিকতার জন্ম আগামী দিনে দেবে। যেমন আপনি জানেন যে নারী কণ্ঠগুলো এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় আপত্তির কণ্ঠস্বর, এই কণ্ঠস্বরকে তারা স্তব্ধ করতে চায়, থামিয়ে দিতে চায়। এবং আপনি যে কোনো একটা ভালো কথা বলতে চান, আপনি জানেন যে ওই বট বাহিনীর আক্রমণ আপনাকে পর্যদস্ত করে ফেলবে। আপনারা কিছু কিছু মানুষ আছেন যারা অত্যন্ত সাহসিকতার সাথে সেটি মোকাবেলা করার নৈতিক শক্তিটা রাখেন বলে বটরা আপনাদের সাথে পেরে ওঠে না, কিন্তু সবার মনস্তত্ত্ব তো একরকম হয় না। তো তারা আগামী দিনে এই নোংরামোর খেলাটা আরও বেশি করে খেলবেন। তারা এমনও ঘোষণা দিয়ে ফেলতে পারেন, যেটা আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার কথা বলছিলাম, যেটা দিয়ে হয়তো বলেই ফেলবে যে কোনো একজন প্রার্থী তিনি সকালবেলা কথা নেই বার্তা নেই, ইলেকশনের দিন সকালবেলা বলে ফেলেন যে আমি বুঝে দেখলাম যে নির্বাচনের মাঠে আমার কোনো জনপ্রিয়তা নেই, তো ফলে আমি অমুক প্রার্থীর সমর্থনে আমার নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহার করলাম। এরকম ঘোষণা আপনি সোশ্যাল মিডিয়াতে পেয়ে যেতে পারেন। এবং এই বিভ্রান্তি যদি ৩-৪ ঘন্টা যদি টিকিয়ে রাখা যায়, সর্বনাশ যা হওয়ার হবে। যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের সময় আমরা দেখেছিলাম যে কোনো একটা পত্রিকা হঠাৎ করে একটা ৭০% জয়ের সম্ভাবনা দিয়ে একটা ছোট্ট একটা কার্ড দিয়ে দিল, সেই কার্ড কিন্তু সত্যিকার অর্থে একেবারে তাসের কার্ডের মতো কাজ করে দিল আর কি। এইরকম ব্যাপারগুলো আছে। আমরা তো সেই আশঙ্কার কথার ক্ষেত্রে নিরাপত্তার বিষয় নিয়ে কথা হয়েছে, আমি আর সেখানে ফিরবো না। আমি এরপরে যেটা মনে করি সেটা হচ্ছে এরপরের যে আশঙ্কা বা যে চ্যালেঞ্জ, অনৈতিকতার চ্যালেঞ্জ। আপনি নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য আর কতটা নিচে নামবেন সেটা কিন্তু কেউ বলতে পারছে না। তো ফলে এই মানে যেটা অজানা আশঙ্কার যে জায়গাটা রয়ে গেছে, যে নীতি নৈতিকতা এটা বিবর্তিত একটা রাজনৈতিক কদর্য খেলা যেটি নির্বাচনের মাঠকে আরো বেশি পঙ্কিল করবে, সেটাতে মানুষ দিনে দিনে হয়তো তাদের স্বরূপকে হয়তো উন্মোচিত হবে, কিন্তু রাজনীতিতে যে বিষ বাতাস প্রবাহ হবে, সেই বাতাসের ধাক্কা, বাতাসের বিষ নিঃশ্বাসের খেসারত আমাদের বোধহয় আরো অনেক দিন দিতে হবে, সেটা নির্বাচনের পরেও দিতে হতে পারে। অবশ্যই। আমি আমি আরেকটু যুক্ত করি, সেটা হলো যে এই আইন শৃঙ্খলা বিষয়টি নিয়ে কিংবা আমাদেরকে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি নির্বাচনটা নিয়ে এতদিনে কেন এই শঙ্কা দাঁড়ালো যে নির্বাচন নিয়ে আদৌ নির্বাচন হবে কিনা, এ ধরনের প্রশ্নও কিন্তু অনেককে করতে শোনা যাচ্ছে, এবং একটি বিশেষ দলকে সেই নির্বাচনে মানে প্রয়োজনীয় করে তোলারও আমরা চেষ্টা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। আমি আজকে একটা ছোট্ট একটা উদ্ধৃতি দেই, সেটা হলো যে অন্তর্বর্তী সরকার নতুন ভয়ের রাজত্ব কায়েমে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা প্রশ্ন রেখে জোনায়েদ সাকি বলছেন যে পতিত ফ্যাসিস্টরা যে ভয়ের রাজত্ব কায়েম করেছিল, আজকে তারা বিপরীতে আরেক দল নতুন ভয়ের রাজত্ব কায়েম করতে চায়। এক ফ্যাসিবাদের পাল্টা আরেক ফ্যাসিবাদের জন্ম কিংবা উত্থানে কে সহায়তা করছে, এই প্রশ্ন বাংলাদেশের মানুষকে করতে হবে। তিনি তার জায়গা থেকে একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, কিন্তু এখানে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা নিয়ে এক ধরনের প্রশ্ন কিন্তু তৈরি হয়। আপনার কি মনে হয়? আমার মনে হয় জোনায়েদ সাকির কথাটাকে অযৌক্তিক বলবার কোনো সুযোগ নেই। উনি যেটা বলতে চেয়েছেন যে সেটা হচ্ছে যে ত্রাস বা ভীতির রাজত্ব কায়েম করবার চেষ্টাটা আছে তো, তাই না?
আমরা ওসমান হাদির মৃত্যু এটা নিশ্চয়ই বেদনাদায়ক একটি ঘটনা। এটা আমাদের কারো কাছেই এই ঘটনাকে সহজভাবে নেবার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা কি শোককে শোকের জায়গায় রাখলাম? শোকটাকে কী করলাম? আমি পুরোপুরি শোক বিষাদ একটা জায়গা থেকে গেল, আমি ওই জায়গাটাকে ব্যবহার করলাম একটা সত্যিকার অর্থে শক্তির প্রদর্শনের। আমার অপশক্তিতে সেটি পরিণত হলো এবং আমি একটা পত্রিকার অফিসে নিরীহ সাংবাদিকদের তাদেরকে সে জায়গায় আটকে রেখে আগুন জ্বালিয়ে দিলাম। তাদের মৃত্যু হবে কি হবে না সেই জিনিসটা আমাকে বিন্দুমাত্র দোলা দিল না। সেটাকে আপনি কোনভাবে ব্যাখ্যা করবেন? এটা আসলে কাদের দোলা দেয় না পাভেল ভাই? আপনি কি একটু আঁচ করতে পারেন যে আসলে এই মনুষ্যত্বটা কোন জায়গাতে গিয়ে ঠেকেছে যে একদল মানুষ আগুন ধরিয়ে দেয়া হচ্ছে, তারা সেখানে জ্বলছে পুড়ছে? এটা কি আপনি বলবেন কোনো কারণে যে এটা ইনকিলাব মঞ্চের লোকজনের কাজ? না, অবশ্যই না। তারা সেই সময় শোকাহত ছিল। শোকাহত ছিল, তাদের শক্তিমত্তা তো এই পর্যায়ে না, তারা তো এই ধরনের কোনো কাজ করতে চায়নি। তার কারণ ওসমান হাদিকে আমরা বরাবরই দেখেছি নির্বাচনের পক্ষের বাইরে সে কোনো কথা বলেনি। এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সেদিন বলা হয়েছে যে হাদির কবরের পাশে বা হাদির কফিনের পাশে সেই সময় যেন বাংলাদেশের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা না থাকে। তারা কতখানি কনসার্ন ছিল এইসব বিষয়গুলো নিয়ে। তারা জানতো যে এই লাশ বেহাত হতে পারে। এক্স্যাক্টলি। আমি একটা বিরতির সময় হয়েছে আলমগীর পাভেল, আমি একটা বিরতি নিয়ে ফিরে আসি। নিশ্চয়ই এর পরিবর্তন আমরা আশা করতে পারি কিনা এর পরের অংশে এসে জেনে নেব। নিশ্চয়ই থাকেন দেশ সন্ধ্যার সাথে, ফিরছি এক্ষুনি। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আমি সোনিয়া হক আপনাদের সাথে আছি। নির্বাচন ও নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম এবং শেষ পর্যন্ত যে আলোচনা ছিল সেটি হলো অন্তর্বর্তী সরকারের ভূমিকার বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম। সেখানে জনাব জুনায়েদ সাকি এক ধরনের আশঙ্কার কথা বলেছেন যে নতুন ভয়ের রাজত্ব কায়েমে পৃষ্ঠপোষকতা করছে কিনা, এই ধরনের একটা অভিযোগও তিনি তুলেছেন। তো সেক্ষেত্রে আমরা সবকিছুতেই যখন দেখেছি আসলে অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকাটা শুরু থেকে এখন পর্যন্ত কেমন ছিল সে বিষয়টি নিয়েও তো কিছুটা প্রশ্ন থেকে যায়। জনাব আলমগীর পাভেল, অল্প করে শুনি একটুখানি। আমার মনে হয় এই জায়গা নিয়ে খুব বেশি কথা বলবো না। আপনি যেমনটি প্রশ্নের মধ্যে বলেছেন যে অল্প কথা শেষ করি, একদম অল্প কথা শেষ করি। এই জায়গাটা ঢাকা শহরের কেন্দ্রে অবস্থিত দুটি সংবাদপত্র প্রতিষ্ঠান বা দুটি সাংস্কৃতিক অঙ্গন আক্রান্ত হবে, যদি এইরকম ব্যাপারটা যদি আমাদের মেনে নিতে হয়, সে জায়গায় সরকার সেটাকে নিরাপত্তা দিতে পারবে না, এটি যদি জনমনে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমার মনে হয় যে এটি খুব ভালো লক্ষণ না। করণীয় হচ্ছে যে এইগুলোকে প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। ওরা তো জানেন এরা কারা, এই জায়গাতে তাদের দুর্বলতাটা কেন, এদের ভয়ে ভীত হয়ে আড়ষ্ট হয়ে থাকলে কি লাভ হবে কিছু? মানুষ কি পছন্দ করছে এটা? আপনারা বলুন দেখি যে উদিতি বা ছায়ানটকে তছনছ করে দেয়া বা প্রথম আলোর অনেক সমস্যা আছে। ডেইলি স্টারে মাহফুজানা বলেছেন যে 111-এ আমি অন্যায় কাজ করেছি, ঠিক হয়নি, আমার দিদি ফের ইনস্ট্রাকশন মানা, ও তো প্রকাশ্যে বলেছেন এটা। তাহলে একটা মানুষের তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনার পরে আপনি যদি তাকে বলেন যে ফাঁসি দিতে হবে, তার আগে এই মাপ হবে না, তা দিয়ে ফেলেন সেটা। একটা মানুষের জন্য আসলে পুরো একটা প্রতিষ্ঠান কিংবা কোনো একটা মতাদর্শের জন্য পুরো একটা প্রতিষ্ঠানকে তো আসলে ধ্বংস করে দেওয়া যায় না। এই যে হাদির কথাতে ফেরত যায় না কেন? বলছে তো প্রথম আলোর বিরুদ্ধে লাগেন কেন? আরো 10টা প্রথম আলো তৈরি করেন। আচ্ছা, আমি এখন যদি একটা সব শেষ, মানে আমার হাতে সময় খুব বেশি নাই, আর মাত্র হয়তো বা 2-2.5 মিনিট আছে, পরিবর্তনের কোনো আশা কি আমরা করতে পারি? এই অবস্থা থেকে কি বের হতে পারবো আদৌ? আমার মনে হয় যে এখন এই জায়গাতে একটা নেতৃত্বের শূন্যতা রয়েছে। বাংলাদেশে একটা অবিসম্বাদিত একটা নেতৃত্বের দরকার, যিনি এসে যার অবস্থান বা যার আবির্ভাব, যার আগমন মানুষের মধ্যে একটা ঐক্যের বার্তা এনে দিতে পারে, মানবের মধ্যে একটা আস্থার বার্তা আনতে পারে, একটা পরিবর্তনের ধারক হিসেবে তাকে বিশ্বাস করার একটা প্রতীতি দিতে পারে। এইরকম একটা নেতার আসবার দরকার আছে এবং আমরা 17টি বছর ধরে সেরকম একটা মাহেন্দ্র খানের প্রতীক্ষায় ছিলাম। আগামী 25শে ডিসেম্বর ইনশাল্লাহ সেই প্রতীক্ষার অবসান করতে যাচ্ছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের সবচেয়ে বড় নেতা এই মুহূর্তে যিনি আছেন, তিনি ইনশাল্লাহ সেদিন দেশে এসে পৌঁছবেন এবং ওনার বার্তার মধ্যে নিশ্চয়ই এই কথাটাই থাকবে যে আমরা ঐক্যের কাছে থাকি, শান্তির কাছে থাকি, সমৃদ্ধির কথা বলি। এবং তিনি যদি নিজে এই অ্যাসুরেন্স বা এই আশ্বাস যদি জনগণকে দেন যে তিনি একটা ভালো বাংলাদেশ আগামী দিনে দেবেন এবং কোনো নৈরাজ্য, কোনো দুর্নীতির বা কোনো রকম অপসংস্কৃতির বাংলাদেশ তিনি হতে দেবেন না, এটিকে জঙ্গির আস্তানা যেমন হতে দেবেন না, বন্ধু রাষ্ট্রের সাথে সংঘাতে জড়াবার বাংলাদেশ হবে না, এবং আন্তর্জাতিক বিশ্বের সত্যিকার অর্থে একটা বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য যে সমস্ত
লক্ষণ, চারিত্রিক গুণাবলী অথবা আমাদের সম্ভাবনা রয়েছে, সেগুলো সবগুলোকে পরিচর্যা করে একটা সত্যিকারের বাংলাদেশ গড়ে বাংলাদেশের জনগণের হাতে বাংলাদেশের মালিকানা ফেরত দেওয়ার আশ্বাস তিনি দিতে পারবেন। এবং সেই পরিবর্তনটা যদি মানুষের মনের মধ্যে গেঁথে যায়, তাহলে আপনি জেনে রাখবেন যে এই সমস্ত অপশক্তির সময় কিন্তু খুব কম। হ্যাঁ, নিশ্চয়ই কম, কিন্তু কম সময় হলেও গুরুত্বপূর্ণ সময় খুব বেশি প্রয়োজন হয় না। আমরা জানি যে 36 দিন একটা স্বৈরাচারের পতনের জন্য, শেষ পেরেকটি মেরে দেওয়ার জন্য যথেষ্ট। 17 বছরে আগ্নেয়গিরির উত্তাপ ছিল, সেই অগ্নুৎপাতের অপেক্ষাটা ছিল যেটা 36 দিনে ঘটেছে। সেটাও কিন্তু দেখবেন যে স্তীমিত হওয়ার পরে এই মানুষটি কিন্তু সেটিকে আবার নতুন করে সলতে জ্বালিয়ে কিন্তু সে বিস্ফোরণটিকে সম্ভাবনাময় করেছিলেন। যে তারেক রহমান সাহেব, তাকে আমরা বাংলাদেশের জনগণ, আমি বলি না যে উনি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্পদ, নয়। আমাদের তাকে, তার বাবাকে যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে দেশের মানুষ দেশের সম্পদ বলে জানতেন, আজকে যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর দলের মধ্যে নেই, তিনি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে, তাদের মোনাজাতে, তাদের দোয়ায় জায়গা করে নিয়েছেন। ঠিক তারই উত্তরসূরি হিসেবে জনাব তারেক রহমানকে এই দায়িত্ব পালন করতেই হবে, এর কোনো অন্যথা নেই। ইতিহাস তার কাছ থেকে এই প্রত্যাশা করতেই পারে বাংলাদেশকে ঐক্যবদ্ধ রেখে আগামী দিনের একটা সত্যিকার সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার দায়িত্ব তারই রয়েছে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল আপনাকে আজকে আমাকে সময় দেওয়ার জন্য। নির্বাচন ও নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম আজকে, সম্ভাবনার কিছু কথা এসেছে।